হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স মেনিয়া। আজকের আমরা যে অধ্যায়টি পড়ব সেটা হচ্ছে একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন। এটা মূলত একাদশ শ্রেণীর অন্তর্গত একটা অধ্যায়। চলো শুরু করা যাক। দেখো, আমাদের আজকের আলোচনার বিষয় কি না একমাত্রিক গতি, যাকে ইংরেজিতে কি বলা হয় না ওয়ান ডাইমেনশনাল মোশন। ঠিক আছে, এবার দেখো, যখনই আমি গতির কথা জানতে চাইবো তার আগে আমাকে জানতে হবে কি না স্থিতি কাকে বলে। যদি আমি স্থিতি জানতে পারি তাহলে আমি গতিটা বুঝতে পারবো। তাহলে স্থিতি কাকে বলে না কোনো একজন ব্যক্তি বা কোনো একটা বস্তু যদি সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন না করে, অর্থাৎ সময় অতিক্রান্ত হয়ে চলেছে কিন্তু ওই ব্যক্তিটি বা ওই বস্তুটি কোনো একটা জায়গাতেই স্থির হয়ে আছে, তখন তাকে আমরা বলবো বস্তুর স্থিতি। ঠিক আছে, আচ্ছা গতি কাকে বলা হবে না সময়ের সাপেক্ষে কোনো বস্তু বা কোনো ব্যক্তি যদি স্থান পরিবর্তন করে তাহলে আমি কি বলতে পারবো না বস্তুটা গতিশীল অবস্থায় আছে। দেখো কি বলছি আমি, মনে করো যে আমার কাছে একটা বস্তু কি রয়েছে না একটা বস্তু রয়েছে। ঠিক আছে, টি সমান 0 সেকেন্ডে আমি দেখলাম বস্তুটা এই জায়গাতেই আছে। আবার যখন টি সমান 5 সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেল তখনও দেখছি বস্তুটা ওই অবস্থাতেই আছে, অর্থাৎ বস্তুটা এখানে কি স্থির অবস্থাতে আছে। এবারে মনে করো এ বস্তুটা ছিল এখানটাতে, ঠিক আছে, টি সমান 0 সেকেন্ডে। ঠিক আছে, টি সমান যখন 5 সেকেন্ড হলো, অর্থাৎ 5 সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেল, বস্তুটা চলে এলো এখানটাতে। তার মানে বস্তুটা এখান থেকে এই স্থানে উঠে এসছে, স্থান পরিবর্তন করেছে। তার মানে এখানে বস্তুটা কি ছিল স্থিতিশীল ছিল, এখানে বস্তুটা কি থাকবে গতিশীল থাকবে। আচ্ছা, যে সংজ্ঞাগুলো আমি বলবো সেগুলো কিন্তু তোমরা স্ক্রিনে তার ফটোটা তুমি দেখতে পাবে। সুন্দরভাবে নোটস বানিয়ে নাও যাতে পরবর্তীতে আর অসুবিধা না হয়। ঠিক আছে, তাহলে স্থিতি কাকে বললাম না সময়ের সাপেক্ষে কোনো বস্তু বা কোনো ব্যক্তি যদি স্থান পরিবর্তন না করে তাকে বলা হবে স্থিতি বা রেস্ট। ঠিক আছে, আর গতি কাকে বলা হবে সময়ের সাপেক্ষে কোনো ব্যক্তি বা বস্তু যদি স্থান পরিবর্তন করে তখন তাকে বলা হবে গতি বা মোশন। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম স্থিতি আর হচ্ছে গতি কাকে বলে। এরপরে যে আমরা বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে চরম স্থিতি বা চরম গতিটা কি। ঠিক আছে, কি আলোচনা করব না চরম স্থিতি বা চরম গতিটা কি। দেখো চরম স্থিতি কি না কোনো একটা বস্তু যাকে আমি স্থির দেখছি সে কি আদৌ স্থির অবস্থায় আছে, যদি সে সত্যিকারের বাস্তবে স্থির অবস্থায় থাকে তাহলে তাকে বলা হবে কি চরম স্থিতি। বা যে বস্তুটাকে আমি গতিশীল দেখছি, আমার সামনে থেকে চলে গেল কোনো একটা বস্তু, তাহলে ওই বস্তুটা আদৌ কি গতিশীল অবস্থায় আছে, যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে তাকে কি বলা হবে চরম গতি। মনে রাখবে এই পৃথিবীতে আমাদের এই পৃথিবীতে বা আমাদের এই মহাবিশ্বে, ঠিক আছে, চরম স্থিতি বা চরম গতি বলতে কিন্তু কিছু হয় না। কারণটা কি, কারণটা আমরা বুঝতে পারবো। তার আগে আমাকে জানতে হবে যে নির্দেশতন্ত্র কাকে বলে। ঠিক আছে, কি জানতে হবে না নির্দেশতন্ত্র, যাকে আমরা ইংরেজিতে বলি কি ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে, ফ্রেম অফ রেফারেন্স কাকে বলে, নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স কাকে বলে। মনে করো যে তোমরা দেখতে পাচ্ছ কি যে আমি স্থির অবস্থায় দাঁড়িয়ে আছি, তাহলে তোমার সাপেক্ষে আমি কি স্থির। ঠিক আছে, এবারে মনে করো আমার সামনে থেকে কেউ একজন গাড়িতে করে চলে গেল, বসে আছে গাড়িটা আমার সামনে থেকে কিছু একটা গতিবেগ নিয়ে চলে গেল। এবার ওই লোকটার সাপেক্ষে আমি কি হব না ওই লোকটার সাপেক্ষে আমি কিন্তু হব গতিশীল, কারণ ওই লোকটা যখন আমাকে দেখবে যে ওর গাড়িটা যেদিকে যাচ্ছে আমি তার বিপরীত দিয়ে কিন্তু চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে একটা জিনিস চিন্তা করো, যে আমার সামনে স্থির অবস্থায় বসে আছে তার সাপেক্ষে আমি কি স্থির, কিন্তু যে ব্যক্তিটা গাড়িতে করে আমার সামনে দিয়ে চলে গেল তার সাপেক্ষে আমি কিন্তু কি হয়ে গেলাম গতিশীল। অর্থাৎ কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে না গতিশীল অবস্থায় আছে সেটা বোঝার জন্য পাশাপাশি অন্য কোনো একটা বস্তুর আমাকে সাহায্য নিতে হবে। ঠিক আছে, ওই যে দ্বিতীয় বস্তুর তুমি সাহায্য নিলে, অর্থাৎ যার সাপেক্ষে তুমি বলছো যে সামনে বস্তুটি বা সামনে রাখা বস্তুটি গতিশীল না স্থিতিশীল, সেই দ্বিতীয় বস্তুটিকে কিন্তু প্রথম বস্তুর নির্দেশতন্ত্র বলা হবে। ঠিক আছে, তাহলে নির্দেশতন্ত্র কাকে বলে না যখন কোনো বস্তুর স্থিতি বা গতিশীল অবস্থা আমি বোঝার চেষ্টা করব তখন আমাকে তার আশেপাশে অবস্থিত অন্য কোনো একটা বস্তুর সাহায্য নিতে হবে, তাকেই আমরা বলবো কিন্তু নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে, তাহলে এবার ভাবো যে আমাদের এই পৃথিবী ঘুরে চলেছে। ঠিক আছে, তাহলে পৃথিবী যে ঘূর্ণায়মান তার সাপেক্ষে
উপযুক্ত নির্দেশতন্ত্র কি হতে পারে না, উপযুক্ত নির্দেশতন্ত্র হবে সূর্য বা পৃথিবী থেকে, পৃথিবীর যে বাইরে যদি তুমি বেরিয়ে যাও তাহলে তুমি কি দেখবে যে পৃথিবীটা গতিশীল বা ঘুরছে। এবার দেখো যদি এরকম বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলির সময় আমরা নির্দেশতন্ত্র কিন্তু চেঞ্জ করব। যেমন কি ধরো আমি যদি এখানে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকি, তাহলে আমাকে যদি আমার অবস্থা, অর্থাৎ আমি স্থির অবস্থায় আছি না গতিশীল অবস্থায় আছি সেটা তোমাকে বুঝতে হয়, তাহলে হয় তোমাকে আমার পেছনে থাকা এই বোর্ডটার সাহায্য নিতে হবে, কারণ বোর্ডটার সাপেক্ষে আমি কি আছি, স্থির অবস্থায় আছি। অর্থাৎ বোর্ডটা কিন্তু এখানে একটা নির্দেশতন্ত্র, তার সাপেক্ষে আমার অবস্থাটা কেমন না, আমি হচ্ছে স্থিতিশীল। বোঝা গেল আশা করি, ঠিক আছে। এবার দেখো যদি আমরা আরও কিছু উদাহরণ নিই, ধরো মনে করো একটা ট্রেন গতিশীল অবস্থায় আছে, তাহলে ট্রেনের গতিটা বোঝার জন্য আমার কাছে উপযুক্ত নির্দেশতন্ত্র কি হতে পারে না, উপযুক্ত নির্দেশতন্ত্র হয়ে যাবে কিন্তু আমাদের এই পৃথিবী। কারণ পৃথিবীর চারপাশে যে গাছপালা বা অন্যান্য যে বস্তুগুলো সেগুলো কিন্তু স্থির অবস্থায় রয়েছে, তার সাপেক্ষে কিন্তু ট্রেনটা কি আছে, গতিশীল অবস্থায় আছে। মনে রাখবে যে সব গতি, সমস্ত সমস্ত স্থিতি, সমস্ত স্থিতি এবং সমস্ত গতি, সমস্ত গতি কি না আপেক্ষিক। সমস্ত স্থিতি আর সমস্ত গতি কি হবে, আপেক্ষিক। অর্থাৎ কি এরা পরস্পরের কিন্তু রিলেটিভ। কারণ রিলেটিভ কেন না, রিলেটিভ কেন এই অর্থে দেখো, ধরো মনে করো যে দুটো গাড়ি পাশ দিয়ে যাচ্ছে, ঠিক আছে, মনে করো বা দুটো ট্রেন পাশ দিয়ে যাচ্ছে, এ একটা ট্রেন যাচ্ছে, বি একটা ট্রেন পাশাপাশি দিয়ে যাচ্ছে, এবং দুটো ট্রেনের গতিবেগ কি সমান। মনে করো এটা যাচ্ছে কত না 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, আর এই ট্রেনটাও যাচ্ছে কিন্তু 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, এবং এদের অভিমুখ কি একই দিকে, অর্থাৎ এরা একই দিকে যাত্রা করছে, ঠিক আছে। এবারে ভাবো এই ট্রেনে এইখানে বসে থাকা যে ব্যক্তিটা আর এই ট্রেনে যে এইখানে বসে থাকা ব্যক্তিটা, এরা পরস্পরকে কি দেখবে না, এরা পরস্পরকে কি দেখবে, স্থির দেখবে, ঠিক আছে। কারণ যেহেতু দুটো ট্রেন সমান গতিতে গতিশীল হচ্ছে, তাহলে দুজন ব্যক্তিকে যে কোনো সময় দুজনকে পাশাপাশি দেখবে। অর্থাৎ এরা কিন্তু এই ট্রেনটার সাপেক্ষে বা এই ব্যক্তির সাপেক্ষে এই ব্যক্তি কি স্থিতিশীল অবস্থায় আছে, আবার এই ব্যক্তির সাপেক্ষে এই ব্যক্তিও কিন্তু কি অবস্থায় আছে, স্থিতিশীল অবস্থায় আছে। কিন্তু মনে করো যে বাইরে এই ট্রেন লাইনের পাশে একজন ব্যক্তি এখানে সি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সির সাপেক্ষে কিন্তু এ ট্রেনটা যেমন গতিশীল বি ট্রেনটাও গতিশীল। অর্থাৎ এ ট্রেনে থাকা ব্যক্তি এবং বি ট্রেনে থাকা ব্যক্তি উভয় কিন্তু কি হবে, গতিশীল হয়ে যাবে। অর্থাৎ দেখো খেয়াল করো, যদি আমি এখানে সি কে না নিয়ে আসি, তাহলে এর সাপেক্ষে বি এবং বির সাপেক্ষে এ, দুটো ট্রেনে থাকা ব্যক্তি দুজনের পরস্পরের সাপেক্ষে কি হয়ে যাবে, স্থিতিশীল। তখন ওই দুজন ব্যক্তি কি স্থির। কিন্তু যখনই এর মাঝখানে সি চলে এলো, তখনই এই ব্যক্তি কি দেখছে, এ ট্রেনে থাকা ব্যক্তি এবং বি ট্রেনে থাকা ব্যক্তি কিন্তু গতিশীল অবস্থায় আছে। অর্থাৎ কোনো বস্তু স্থির বা গতিশীল এটা কার উপর নির্ভর করবে না, কোন নির্দেশতন্ত্র থেকে দাঁড়িয়ে আমি দেখছি তার উপরে নির্ভর করবে, ঠিক আছে। যে নির্দেশতন্ত্র থেকে দেখছি তার উপরে ওই যে সামনে থাকা বস্তুটা বা ব্যক্তিটা সে গতিশীল অবস্থায় আছে না স্থিতিশীল অবস্থায় আছে, সেটা কিন্তু নির্ভর করবে কার উপরে না, সম্পূর্ণ নির্দেশতন্ত্রের উপরে। মনে করো আমরা যে এই মুহূর্তে আমরা পৃথিবীতে দাঁড়িয়ে আছি, আমরা কি দেখছি, আশেপাশের ঘর বা গাছপালা বা রাস্তাঘাট সেগুলো আমাদের সাপেক্ষে কী অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। তাহলে আমরা সাময়িকভাবে মনে করতে পারি যে এই গাছপালা বা ঘরবাড়ি বা রাস্তাগুলো কি না স্থির বা স্থিতিশীল অবস্থায় আছে। কিন্তু যদি তুমি পৃথিবী থেকে বাইরে বেরিয়ে যাও, সেখান থেকে দেখলে আমরা কি দেখবো, আমরা জানি পৃথিবীতে নিজের অক্ষে চারিদিকে ঘোরে। অর্থাৎ পৃথিবীর সঙ্গে সঙ্গে এই রাস্তা, ঘরবাড়ি এবং অন্যান্য জিনিসপত্র কিন্তু গতিশীল অবস্থায় রয়েছে। অর্থাৎ আমরা কোনো বস্তু স্থির না গতিশীল সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে কার উপরে না, নির্দেশতন্ত্রের ওপরে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ পর্যন্ত গেল আমার নির্দেশতন্ত্রের ধারণা। এরপরে আমরা চলে আসবো কিন্তু স্থানাঙ্কতে, ঠিক আছে।
বা নির্দেশতন্ত্র ক প্রকার হতে পারে তার উপরে, খুব যদি ভালোভাবে বলা যায় যে নির্দেশতন্ত্র ক প্রকার হতে পারে তার উপরে। মূলত আমরা একাদশ শ্রেণীতে যেটা জানবো যে নির্দেশতন্ত্র ক প্রকার হয়, না এই নির্দেশতন্ত্র হয়ে যায় কিন্তু দু প্রকার। ক প্রকার? দু প্রকার। প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে কার্টেসীয় নির্দেশতন্ত্র। এক নম্বর কি হয়? কার্টেসীয় নির্দেশতন্ত্র, ঠিক আছে, কার্টেসীয় নির্দেশতন্ত্র। দু নম্বরে যেটা হয় সেটা হচ্ছে পোলার নির্দেশতন্ত্র। তাহলে একটা হলো কার্টেসীয় নির্দেশতন্ত্র আর একটা হচ্ছে পোলার নির্দেশতন্ত্র। একটা গোলীয় নির্দেশতন্ত্র থাকে, তবে ওটা অতটা ইম্পর্টেন্ট নয়। তোমার মোটামুটি কার্টেসীয় নির্দেশতন্ত্র আর পোলার নির্দেশতন্ত্র জানলেই হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা পরের কনসেপ্টে চলে যাই, যেটা কিনা আমরা কার্টেসীয় নির্দেশতন্ত্র সম্পর্কে পড়ব। তাহলে আমরা চলে আসছি আমাদের পরবর্তী ধারণাতে। পরবর্তী ধারণা আমি কি বললাম যে আমরা কার্টেসীয় নির্দেশতন্ত্র সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তাহলে পরবর্তী ধারণা আমাদের কি শুরু হচ্ছে, না কার্টেসীয় নির্দেশতন্ত্র, ঠিক আছে, কার্টেসীয় নির্দেশতন্ত্র। এবারে দেখো এই কার্টেসীয় নির্দেশতন্ত্রতে আমরা মূলত ক প্রকার নির্দেশতন্ত্র বা ক প্রকার গতি সম্পর্কে পড়ব, না আমরা এখানে মূলত তিন প্রকার গতি সম্পর্কে পড়ব। একটা হচ্ছে একমাত্রিক গতি, একটা দ্বিমাত্রিক গতি আর একটা হচ্ছে ত্রিমাত্রিক গতি, যাকে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন, টু ডাইমেনশনাল মোশন আর থ্রি ডাইমেনশনাল মোশন নামে জানি, ঠিক আছে। এবারে দেখো একমাত্রিক গতি যদি বলি, তাহলে একমাত্রিক গতি অর্থাৎ যে বস্তুর গতির ক্ষেত্রে কেবলমাত্র একটা মাত্রা রয়েছে। কিরকম? না মনে করো একটা বস্তু কোনো একটা, তাহলে প্রথমে আমি কোন আলোচনায় আসবো বললাম, না একমাত্রিক গতি। প্রথমে এটা আলোচনা হোক, তারপরে পরেরগুলোতে আসছি। তাহলে যদি আমি একমাত্রিক গতির কথা বলি, তাহলে মনে করো কোনো একটা বস্তু এই অবস্থানে আছে, মনে করো পি একটা বস্তু এখানে আছে, ঠিক আছে। একমাত্রিক গতি কথার অর্থ হচ্ছে যে ওই বস্তুটা অ্যাট এ টাইম কোনো একটা দিকে যেতে পারে, ঠিক আছে। মনে করো এই বস্তুটা সামনের দিকে এই দিক বরাবর এগিয়ে গেল, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু বস্তুর কি একমাত্রিক গতি, অর্থাৎ বস্তু একটা নির্দিষ্ট দিক বরাবর এগোচ্ছে এবং সেটা কোনো একটা অক্ষ বরাবর। অক্ষ বলতে কি, না আমরা জানি তিনটে অক্ষ হয়, এরকম ভাবে আমরা অঙ্কন করি। প্রত্যেকটা অক্ষের মাঝখানে কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস আর এটা কি জেড অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে এখানে কেবলমাত্র দেখা গেল যে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, ঠিক আছে। এবারে এটাকেই বলা হচ্ছে একমাত্রিক গতি। তাহলে একমাত্রিক গতিতে মনে করো এটা হচ্ছে এই বরাবর কি অ্যাক্সিস, না এক্স অ্যাক্সিস। বস্তুরা এই পর্যন্ত পৌঁছেছে, ঠিক আছে, বস্তুরা কত পর্যন্ত পৌঁছেছে? এই পর্যন্ত পৌঁছেছে। মনে করো এখান থেকে ওই ধরো এটা মনে করো এ বিন্দু, তাহলে ও থেকে এ বিন্দুর দূরত্ব যদি আমি স্মল এক্স ধরি, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এ বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে কত, না এক্স, 0। কথাটার অর্থ কি, না কথাটার অর্থ হলো যে এ বস্তুটা পি বস্তুটা এক্স অক্ষ বরাবর কতটা দূরত্ব যাবে, না স্মল এক্স দূরত্ব যাবে। আর 0 কথার অর্থ হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো দিকে যাবে না, অর্থাৎ বস্তুটা এই পি বস্তুটা এখান থেকে এ পর্যন্ত আসবে। এটা গেল আমার কিন্তু একমাত্রিক গতি। এবারে চলে আসছে আমি দ্বিমাত্রিক গতি। কি চলে আসছে আমরা? দ্বিমাত্রিক গতি। দেখো দ্বিমাত্রিক গতিতে কি আছে, না দ্বিমাত্রিক গতি হচ্ছে কোন একটা, দেখো দ্বিমাত্রিক গতি কথার অর্থ কি, না এখানে দুটো মাত্রা থাকবে, অর্থাৎ বস্তুটা দুটো দিক বরাবর চলতে পারবে। অর্থাৎ কি, না দ্বিমাত্রিক গতিটা দুটো অক্ষের ওপরে কাজ করবে। একটা মনে করো এক্স অক্ষ, একটা মনে করো ওয়াই অক্ষ। এই দুটো অক্ষের ওপরে কিন্তু বস্তুরা যেতে পারবে। একমাত্রিক গতিতে আমরা কি দেখলাম, বস্তুরা কেবলমাত্র এক্স অক্ষ বরাবর যাতায়াত করছে। দ্বিমাত্রিক গতিতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটোতে যাতায়াত কিন্তু করতে পারবে। এটা কিন্তু দ্বিমাত্রিক গতির হচ্ছে বৈশিষ্ট্য। এবারে দেখো মনে করো আমার কাছে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু ছিল, ধরো ও বিন্দুতে একটা বস্তু ছিল, সেই বস্তুটা কিছু সময় পরে কোথায় চলে এসছে, না এ বিন্দুতে চলে এসছে, ঠিক আছে। ও থেকে এ পর্যন্ত চলে এসছে। মনে করো ও থেকে এ বিন্দুর দূরত্ব কত, না স্মল আর। কত দূরত্ব? স্মল আর দূরত্ব। এবারে এই যে বস্তুটার গতিটা হলো, এই গতিটা আমরা কার্টেসীয় নির্দেশতন্ত্রের মধ্যে দ্বিমাত্রিক গতিতে কিভাবে প্রকাশ করব সেটা একবার আমরা দেখে নেব, ঠিক আছে। তাহলে এখানে আমি দুটো অ্যাক্সিস অঙ্কন করি বা অক্ষ অঙ্কন করি। মনে করো এটা এক্স অ্যাক্সিস আর উপরের দিকে কি রয়েছে? ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এক্স অ্যাক্সিসের উপরে কি? ওয়াই অ্যাক্সিস। তাহলে দুটো যদি আমি অক্ষ অঙ্কন করি, দেখতে পাবো যে এক্স অক্ষ বরাবর বস্তুটা এই দূরত্ব পর্যন্ত গেছে, মনে করো এটা পি পর্যন্ত গেছে, ঠিক আছে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর বস্তুটা কিন্তু কত পর্যন্ত গেছে, না কিউ পর্যন্ত গেছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দূরত্ব কত হবে? দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। কি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে? না ত্রিভুজ হচ্ছে ও এ পি। দেখো ত্রিভুজ ও এ পি, এই যে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, সেখানে দেখো এই যে ওপিটার দূরত্ব কত? মনে করো ওপিটা হচ্ছে এক্স, স্মল এক্স।
আর ও পি এর দূরত্বটা কত না স্মল হচ্ছে ওয়াই, ঠিক আছে। আর এটা তো আমার কাছে পড়েই আছে। এবার ত্রিভুজ ও এ পি থেকে পাই, দেখো থেকে আমরা কি পাচ্ছি, কারণ দেখো আমরা পাইথাগোরাস থিওরেম পড়েছিলাম, কি পড়েছিলাম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হয়, ঠিক আছে। তাহলে এখানে আমার দরকার কি, এই দূরত্বটা দরকার আমার, এই দূরত্বটা আমাকে আর দিয়ে লেখা যাবে না, এটাকে আমাকে এক্স ওয়াই জেড দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে দেখো অতিভুজের স্কোয়ার মানে কি হবে, আর এর স্কোয়ার সমান ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার কত না এক্স, তাহলে এক্স এর স্কোয়ার প্লাস কত লম্ব স্কোয়ার, লম্ব কত আছে ওয়াই, তাহলে প্লাস কত হবে ওয়াই স্কোয়ার। সেখান থেকে দেখো আর সমান কি বেরোবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা চলে গেল আমাদের কিন্তু দ্বিমাত্রিক গতি। তাহলে দ্বিমাত্রিক গতিতে একটা বস্তু যদি কোনো একটা সময়ের ব্যবধানে আর দূরত্ব অতিক্রম করে, সেই আরটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারবো না আর সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কার্টেসীয় নির্দেশতন্ত্রে কি কি জানলাম না, একমাত্রিক গতি আর দ্বিমাত্রিক গতি। এবারে আমরা আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে না ত্রিমাত্রিক গতি, ঠিক আছে। কি গতি না ত্রিমাত্রিক গতি। দেখো ত্রিমাত্রিক গতি মানে কি, বস্তুর গতির কটা মাত্রা থাকবে না তিনটে মাত্রা থাকবে। অর্থাৎ আগে যে দেখলে যে একমাত্রিক গতিতে বস্তু শুধু এক্স অক্ষ বরাবর যাতায়াত করছে, দ্বিমাত্রিক গতিতে বস্তু এক্স আর ওয়াই অক্ষ বরাবর যাতায়াত করছে, ত্রিমাত্রিক গতিতে কিন্তু বস্তুটা এক্স ওয়াই এবং জেড তিনটে অক্ষ বরাবর কিন্তু যাতায়াত করতে পারবে। দেখো আমি চিত্রটা অঙ্কন করছি, বুঝতে পারবে। মনে করো যে এইটা হচ্ছে আমার তিনটে অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা আমার কি না জেড অক্ষ, ঠিক আছে, এক্স ওয়াই আর হচ্ছে জেড। এবার মনে করো কোনো একটা বস্তু ও বিন্দু থেকে, এই যে এখানে ও থেকে একদম কেন্দ্র থেকে কোথায় চলে গেল, এরকম একটা জায়গায় অর্থাৎ পিতে চলে এলো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ও থেকে পি এর দূরত্ব কত, আমি মনে করলাম ও থেকে পি এর দূরত্ব হচ্ছে কত না স্মল আর দূরত্বও কিন্তু রয়েছে। অর্থাৎ আমাকে এই যে ও থেকে পি এর দূরত্ব আর, এই আরটাকে কিন্তু আর আকারে লেখা যাবে না, আমাকে এই আরটাকে এক্স ওয়াই আর জেড আকারে কিন্তু প্রকাশ করতে হবে, ঠিক আছে। তাহলে প্রকাশ যদি আমি করতে চাই, দেখো এখান থেকে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, এখান থেকে একটা লম্ব অঙ্কন করলাম, এই এক্স ওয়াই প্লেনে চলে এলো, সেই লম্বটা কতটা দূরত্ব হবে না, দেখো এইভাবে একটা দূরত্ব কিন্তু তৈরি হবে। দেখো এইভাবে একটা দূরত্ব, মনে করো যে ওই যে আমাদের যে বস্তুর যে দূরত্বটা যেটা আমি লম্ব অঙ্কন করেছি, ওটা এক্স অক্ষ বরাবর কতটা দূরত্ব গেছে না স্মল এক্স দূরত্ব গেছে, ওয়াই অক্ষ বরাবর কতটা দূরত্ব গেছে স্মল ওয়াই দূরত্ব গেছে, আর জেড অক্ষ বরাবর কতটা গেছে না স্মল জেড দূরত্ব গেছে। তাহলে আমাকে কি বের করতে হবে, এখানে ও আর পি কিন্তু আমার দরকার। প্রথম ক্ষেত্রে আমি কি পাচ্ছি না ও পি সমান কত পাচ্ছি না ও পি সমান হচ্ছে আমি কত পাচ্ছি আর, ঠিক আছে, ও পি সমান কত পেলাম আর। এবারে দেখো এখান থেকে যদি আমি একটা রেখা অঙ্কন করি, যোগ করে দিই, মনে করো এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু, ঠিক আছে। এবার আমি কি বললাম যে বস্তুটা এক্স অক্ষ বরাবর ও এর দূরত্ব গেছে, অর্থাৎ স্মল এক্স দূরত্ব গেছে, তাহলে ও এর মান কত না ও এর মান হচ্ছে স্মল এক্স। বস্তুটা ওয়াই অক্ষ বরাবর এ থেকে বি পর্যন্ত গেছে, তাহলে বা হচ্ছে ও থেকে সি, যেটা খুশি তুমি ধরতে পারো, তাহলে ও সি সমান হচ্ছে এ বি সমান কত স্মল ওয়াই দূরত্ব। আর জেড অক্ষ বরাবর কতটা গেছে না বি থেকে পি পর্যন্ত, ঠিক আছে, তাহলে বিপি সমান কত বেরোলো আমার স্মল জেড একক, ঠিক আছে। এবারে দেখো যদি ছবিটা দেখে, এখানে বোর্ডে তো আঁকা ছবি, এই ছবিটা দেখে মনে হচ্ছে যেন যে এটা 2D পিকচার, কিন্তু এটা অ্যাকচুয়ালি 3D পিকচার। এইখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে, আর উপরে এটা একটা, এই রেখাটাকে আমরা কি দেখছি বাঁকা দেখছি, কিন্তু এটা বাঁকা নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। রেখাটা কিরকম ভাবে আছে না এইখান থেকে একটা বেরিয়েছে এইভাবে আছে, এটা এইভাবে আছে, ঠিক আছে, আর এইরকম ভাবে চিত্রটা একটু 3Dতে এরকম ভাবে চিত্রটা, ঠিক আছে, এরকম ভাবে আছে, আর এখান থেকে কিন্তু রেখাটা নিচে একদম সোজাভাবে আছে, এটা বাঁকা এখানে মনে হচ্ছে। তাহলে দেখো এখানে একটা সমকোণী, এই এক্স ওয়াই তলতে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, ত্রিভুজটা কোনটা না ও এ বি ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ও এ বি এর, ঠিক আছে, ও এ বি এর কি হলো, ও এ সমান দেখো আমি কি লিখেছিলাম এক্স, তাহলে ও এ সমান কত হয়ে গেল এক্স, এ বি সমান কত না এ বি সমান হচ্ছে আমার কাছে চলে এলো ওয়াই, ঠিক আছে। এবার আমার দরকার কোনটা, ওবির মান দরকার। এবার যদি ভালোভাবে খেয়াল করো যে এই কোণটা কত ডিগ্রি না এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ হয় এটা ভূমি না হলে এটা ভূমি, ঠিক আছে, আর অন্য পাশেটা কি হবে লম্ব। তাহলে আমার বের করানো এখান থেকে আমি কি বের করবো না ওবি, ওবিটা সমকোণী ত্রিভুজের কি না ওবিটা হচ্ছে সমকোণী ত্রিভুজের হচ্ছে অতিভুজ, ঠিক আছে। আর তাহলে আমরা পাইথাগোরাস থিওরেম জানি কি হয়, অতিভুজের স্কয়ার অর্থাৎ ওবি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব আমি ধরে নিলাম এবি, তাহলে এবি স্কয়ার প্লাস কি হবে তোমার হচ্ছে ভূমি স্কয়ার অর্থাৎ ও এ স্কয়ার,
তাহলে দেখো ও বি স্কোয়ার, তাহলে ও বি সমান কি হবে না রুট ওভার অফ এ বি স্কোয়ার প্লাস কত ও এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে রুট ওভার অফ এ বি স্কোয়ার, এ বির ভ্যালু কত দেখো আমি বসিয়ে রেখেছি ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ও এর ভ্যালু কত না এক্স, তাহলে তাহলে এক্স স্কোয়ার, তাহলে রুট ওভার আমি এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা কিসের মান বেরোলো, এটা মান বেরোলো ও আর বি, ঠিক আছে। আমার দরকার কি, আমার দরকার হচ্ছে ও থেকে কিন্তু পি পর্যন্ত আমার দরকার, ঠিক আছে। তাহলে দেখো এবার এই সমকোণী ত্রিভুজটা ধরো যে ও বি পি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে ত্রিভুজ ও বি পি এর কোনটা কোনটা কি লিখে গেল দেখো, অ্যাকচুয়ালি এখানে 90 ডিগ্রি কোণটা কোথায় তৈরি হয়েছে, এখানে 90 ডিগ্রি কোণটা কিন্তু এখানে তৈরি হয়েছে, এই কোণটা কত 90 ডিগ্রি। তাহলে ও বি, তাহলে ও বি সমান, ও বি সমান আমার কত বেরিয়েছে, এখানে ভ্যালুটা আমি বের করেছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো পিবির মান কত না, বিপির মান হচ্ছে কিন্তু আমি আগে থেকে লিখে রেখেছি কত না স্মল জেড। এবারে আমার যেটা বের করানোর দায়িত্ব সেটা হচ্ছে ওপি, ওটাই আমার অ্যাকচুয়ালি কিন্তু বের করতে হবে, ঠিক আছে। দেখো তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হয় লম্ব নাহলে এটা ভূমি, এটাকে তুমি ভূমি ধরতে পারো, এটাকে লম্ব ধরতে পারো, তাহলে ওপি কি হয়ে যাবে অতিভুজ। তাহলে পাইথাগোরাস থিওরেম থেকে আমি কি লিখতে পারবো ও পি স্কোয়ার, অর্থাৎ কোনটা অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস কি হবে লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার কত না ও বি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার কত হবে না বিপি বা পিবি যেটা খুশি লিখতে পারো, তাহলে বিপি স্কোয়ার। তাহলে ও পি সমান কি হবে বর্গমূল অফ বা রুট ওভার অফ ও বি স্কোয়ার প্লাস কি হবে বি পি স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো ও বি স্কোয়ার, ও বির মান কত দেখো, ও বির মান উপরে বেরিয়েছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার যখন আমি স্কোয়ার করবো রুট ওভারটা কি হবে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে বড় রুট ওভারটা আমি দিয়ে দিলাম, ও বি স্কোয়ারের মান কত, ও বি স্কোয়ারের মান হচ্ছে এটাকে স্কোয়ার করলে কি দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি রয়েছে বিপি স্কোয়ার, বিপির মান কত জেড, তাহলে কত হয়ে যাবে জেড এর স্কোয়ার, ঠিক আছে। এবারে খেয়াল করো ওপির মান আমরা কত ধরেছিলাম দেখো স্মল আর ধরেছিলাম, তাহলে ওপি সমান কত বেরোলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এখান থেকে লিখতে পারি আমি আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এর স্কোয়ার। এটা আমার হয়ে গেল কি 3 ডাইমেনশন, অর্থাৎ ত্রিমাত্রিক তলে হচ্ছে কোনো বস্তুর গতির হচ্ছে একটা সমীকরণ, ঠিক আছে। চলে আসছি আমরা পরের নির্দেশতন্ত্রে, অর্থাৎ আমরা কিন্তু একটু আগে কার্টেসীয় নির্দেশতন্ত্রের আন্ডারে থাকা একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি এবং ত্রিমাত্রিক গতি কিন্তু সম্পূর্ণ জেনে ফেললাম। এবারে তাহলে আমরা চলে আসবো কোন নির্দেশতন্ত্রে না পোলার নির্দেশতন্ত্রে। দেখো এবারে আমরা আমাদের আলোচনার বিষয় কি না পোলার নির্দেশতন্ত্র, ঠিক আছে। পোলার নির্দেশতন্ত্র, পোলার নির্দেশতন্ত্রে আমরা কি কি নিয়ে আলোচনা করবো দেখো। পোলার নির্দেশতন্ত্রের ব্যাপারটা কিরকম না, পোলার নির্দেশতন্ত্রে দেখো তোমরা কার্টেসীয় নির্দেশতন্ত্রে কি দেখলে যে ওখানে আমার হচ্ছে সবকিছু এক্স ওয়াই জেড এটা দিয়ে প্রকাশ হচ্ছিল। এবার এখানে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। কিরকম অন্যরকম একটু খেয়াল করো, দেখো বুঝতে পারবে। মনে করো আমার কাছে দুটো অ্যাক্সিস আছে, অর্থাৎ দুটো অক্ষ আছে, এক্স অক্ষ আর উপরের দিকে কি আছে ওয়াই অক্ষ, ঠিক আছে। এখানে কোনো একটা বস্তু কোথা থেকে যাচ্ছে না একদম এই ও বিন্দু থেকে শুরু করেছে, শুরু করে আর 2 একক দূরত্বে এই পি বিন্দুতে চলে এসছে, আর স্মল আর দূরত্বে কোথায় এসছে না পি বিন্দুতে কিন্তু চলে এসছে। তাহলে একে আমরা প্রকাশ করব কিভাবে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মূল কথা। দেখো মনে করো যে এখানে কত কোণ উৎপন্ন করেছে না থিটা কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। কত কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এই যে ওপি সরল রেখাটা এটা হচ্ছে ও এক্স বা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে থিটা কোণ করেছে। তাহলে এখানে আমার নির্দেশতন্ত্রটার স্থানাঙ্ক কি হবে না পি এর স্থানাঙ্ক হয়ে যাবে পি এর স্থানাঙ্ক, পি এর স্থানাঙ্ক কত হয়ে যাবে না আর কমা থিটা, অর্থাৎ আরটা হচ্ছে কি না একদম মূল বিন্দু অর্থাৎ 0 বিন্দু থেকে বস্তুটা যত দূরত্ব পর্যন্ত গেছে সেটার হচ্ছে একটা রৈখিক দূরত্ব। আর থিটাটা কি না ওই যে বস্তুর গতিটা সেটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে আর থিটা আকারে প্রকাশ করা হবে। এবারে মনে করো যদি আমি এখান থেকে নিচের দিকে লম্ব টেনে দিই, এখান থেকে লম্ব টেনে দিলাম আর এখান থেকে আমি একটা লম্ব টেনে দিলাম, ঠিক আছে। মনে করো এক্স অক্ষ বরাবর কত দূরত্ব গেছে স্মল এক্স দূরত্ব গেছে, ওয়াই অক্ষ বরাবর কত দূরত্ব গেছে স্মল ওয়াই দূরত্ব কিন্তু চলে গেছে বস্তুটা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমার আমি এই মানে এটা তো প্রকাশ করে ফেললাম যে হচ্ছে পোলার নির্দেশতন্ত্রের স্থানাঙ্ক কি হবে আর থিটা। এবারে আমরা যেটা করতে চেষ্টা করছি যে ওই আর থিটার সঙ্গে, ঠিক আছে, আমাদের যে কার্টেসীয় নির্দেশতন্ত্র ছিল অর্থাৎ এক্স ওয়াই জেড দিয়ে তার সঙ্গে কি সম্পর্ক হতে পারে।
পারে। দেখো এখানে দেখো যদি আমি এই পয়েন্টটাকে এ নাম দেই, এই পয়েন্টটাকে বি নাম দেই, তাহলে একটা সমকোণী ত্রিভুজ কি তৈরি হয়েছে, ও পি আর হচ্ছে এ, ও পি এ, যার এই কোণটা কত ডিগ্রি না 90 ডিগ্রি। ঠিক আছে, এবারে দেখো আমরা যদি আমরা এটা 90 ডিগ্রি ধরে নেই, ঠিক আছে, এখানে আমরা কি কি জানি, আচ্ছা আমি লিখে ফেলছি, ত্রিভুজ হচ্ছে ও পি এ এর, ও পি এ এর কি হচ্ছে না, দেখো ও এ, ও এ সমান কত না স্মল এক্স, ঠিক আছে, ওপি সমান কত না ওপি সমান হচ্ছে স্মল আর, ঠিক আছে, তাহলে ও এ সমান স্মল এক্স, ওপি সমান আর। এবারে দেখো যদি আমি এখানে বসাই যে কস থিটা, ঠিক আছে, কস থিটা, তোমরা জানো কস থিটা সমান কি হয় না, কস থিটা সমান হয় ভূমি বাই অতিভুজ, তাহলে এক্ষেত্রে ভূমি কোনটা, ও এ, অতিভুজ কোনটা, ও পি, তাহলে ও এ বাই কি হয়ে গেল, ও পি। দেখো এবারে ও এর মান কত না, ও এর মান এক্স, আর ওপির মান কত আর, কোণাকুণি যদি গুণ করে দাও এখান থেকে তুমি কি পাবে না, এক্স সমান হচ্ছে আর কস থিটা, এটা একটা সম্পর্ক, এক্স সমান কত না আর কস থিটা। ঠিক আছে, এবারে দেখো আমি কোন ত্রিভুজটা চলে আসছি না, উপরে যে ত্রিভুজটা তৈরি হয়েছে অর্থাৎ ও পি বি ত্রিভুজ, আর এই কোণটা কত ডিগ্রি না 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ও পি বি এর, ও পি বি এর কি দেখতে পাচ্ছি না, ও পি বি এর ও পি সমান কত, ও পি সমান হচ্ছে কিন্তু স্মল আর, আর ও বি সমান কত না, ও বি সমান কিন্তু স্মল ওয়াই। ঠিক আছে, কত হয়ে গেল স্মল ওয়াই। এবারে তাহলে সম্পর্কটা কিভাবে বেরোবে, একটা জিনিস খেয়াল করো এখানে, যদি আচ্ছা একটা জিনিস খেয়াল করো, যদি এই কোণটা থিটা হয়, ঠিক আছে, এই কোণটা কি হয় থিটা হয়, হ্যাঁ, তাহলে এই কোণটা কত, আচ্ছা যদি আমি এভাবেও যদি না করতে চাই, যদি আচ্ছা একটা সহজ পদ্ধতি হবে যে এই ত্রিভুজটা না ধরেই করা, ঠিক আছে, এই ত্রিভুজটা না ধরে করলে ইজি হবে ব্যাপারটা। দেখো কিভাবে করাচ্ছি, একটা জিনিস খেয়াল করো যে আমার এই পার্টটা ও অর্থাৎ ও থেকে বি যদি ওয়াই হয়, তাহলে এ থেকে পি পর্যন্ত কত হবে, এ থেকে পি পর্যন্ত কত হবে না স্মল ওয়াই হবে। ঠিক আছে, আমি ওই ত্রিভুজটা ধরেই করাচ্ছি, তাহলে আমি আরেকটা জিনিস কি পেলাম না, এ পির মান কত পেলাম না স্মল ওয়াই পেয়ে গেলাম। ঠিক আছে, এবার যদি আমি সাইন থিটা সমান বসাই, সাইন থিটা সমান আমরা কি জানি না, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব কত না এপি, তাহলে উপরে কত বসবে এপি, ডিভাইডেড বাই অতিভুজ কত না, অতিভুজ হচ্ছে ওপি, তাহলে বসিয়ে দিলাম ওপি, তাহলে এপির মান কত না, এপির মান হচ্ছে স্মল ওয়াই, তাহলে স্মল ওয়াই বাই ওপির মান কত না আর, তাহলে আর, যদি আমি কড়াকড়ি গুণ করি এখান থেকে কি বেরোবে না, ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। ঠিক আছে, ওয়াই সমান কি বেরোলো আর সাইন থিটা। তাহলে এখানে কি কি মনে রাখতে হবে না, এক্স সমান কত বেরোবে আর কস থিটা, ওয়াই সমান কত বেরোবে আর সাইন থিটা। ঠিক আছে, এবারে দেখো আমার এই থিটার মানটা কত সেটাও তো বের করতে হবে, যে থিটা অর্থাৎ কত ডিগ্রি কোণ করে এটা হচ্ছে বস্তুটা গেছে। ঠিক আছে, থিটাটা কি করে বের করব, দেখো থিটাটা আমি কিভাবে বের করছি। ঠিক আছে, আচ্ছা তার আগে একটা জিনিস বলে রাখি, যদি আমি এটাকে 1 নম্বর সমীকরণ দাগ দিয়ে দিই, এটাকে 2 নম্বর সমীকরণ বলি, যদি আমি বলি যে এক ও 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ উভয় পাশে বর্গ করে ও যোগ করে পাই, দেখো বর্গ যদি করে ফেলি, এটা কি ছিল x সমান আর cos থিটা, যদি বর্গ করি এটা কি হবে না, এ পাশে বর্গ হবে অর্থাৎ x স্কয়ার সমান কত হবে আর স্কয়ার cos স্কয়ার থিটা, এখানে কি বেরোবে না y স্কয়ার সমান কি বেরোবে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা। এবার এই দুটোকে আমি যোগ করব, দেখো এবারে কি থাকবে x ওই পার্টটা আগে নিয়ে নিচ্ছি, আর সাইন স্কয়ার থিটা প্লাস কি হবে আর cos স্কয়ার থিটা, তাহলে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস করে দাঁড়াবে আর স্কয়ার cos স্কয়ার থিটা সমান, দেখো এবারে কি আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে এক্স স্কয়ার প্লাস কিন্তু ওয়াই স্কয়ার হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখো দুটোতেই আর স্কয়ার আছে, আমি তাহলে আর স্কয়ারটাকে আমি কি করছি কমন নিয়ে নিচ্ছি, আর স্কয়ার কমন নিলে ভেতরে কি থাকবে না সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত আছে ওপারে না এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবারে তোমরা জানো যে সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার থিটার মান কত হয় না 1 হয়, ত্রিকোণমিতিতে বা ট্রিগোনোমেট্রিতে পড়ে আসছো দশম শ্রেণীতে। তাহলে দেখো আর স্কয়ার হয়ে গেল সমান কত বেরোলো এক্স স্কয়ার প্লাস কিন্তু ওয়াই স্কয়ার সমান, দেখো আর সমান স্কয়ারটা উপরে গেলে রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার অফ কত দাঁড়াবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবার একটা জিনিস খেয়াল করো তো, এটা কিন্তু আমাদের দ্বিমাত্রিক গতির কিন্তু সমীকরণ এটা। ঠিক আছে, এটা তাহলে দ্বিমাত্রিক গতির কিন্তু সমীকরণ, তাহলে আমরা কিন্তু পোলার নির্দেশ তন্ত্র থেকে কিন্তু কার্টেসীয় নির্দেশ তন্ত্রে
পৌঁছে গেলাম। ঠিক আছে, পোলার নির্দেশতন্ত্র থেকে কোথায় গেলাম? কার্টেসিয়ান নির্দেশতন্ত্রতে। এবারে যদি আমি থিটার মান বের করতে যাই, অর্থাৎ কত ডিগ্রি কোণ করে গেছে, আমি কি করব না, কিছুই করব না, আমি দু নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে কি করব, ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে কি করতে চাইছি না, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, 2 নম্বর সমীকরণ কত ছিল লিখে ফেলো না, আর সাইন থিটা সমান কত ছিল, আচ্ছা আর সাইন থিটা সমান ওয়াই ছিল, আর আর কস থিটা সমান ওয়াই ছিল। যদি আমি ভাগ করি তাহলে আর সাইন থিটা বাই কত হবে, আর কস থিটা সমান কত দাঁড়াবে, দেখো আর সাইন থিটার সাথে কি আছে, ওয়াই, তাহলে ওয়াই বাই কত হবে, এক্স। তাহলে বা দেখো আর আর ক্যান্সেল আউট হয়ে গেল, সাইন থিটা বাই কস থিটা মানে কি, ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান কত বেরোলো না, ওয়াই বাই এক্স। তাহলে বা থিটা সমান কত বেরোবে, ট্যানটা উপরে গেলে ট্যান ইনভার্স হয়ে যাবে, তাহলে ট্যান ইনভার্স অফ কত না, ওয়াই বাই কিন্তু এক্স। তাহলে এটা একটা আমার হচ্ছে দিকটা বেরিয়ে গেল, অর্থাৎ যে বস্তুটা গতিশীল হলো পোলার নির্দেশতন্ত্রতে সেটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে গেছে সেটা কিন্তু আমরা এই ফর্মুলা থেকে কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, এরপরে যেটা বলে রাখি যে আরেকটা নির্দেশ বলছিলাম যে আরেকটা নির্দেশতন্ত্র ছিল, সেটা কি, সেটা হচ্ছে গোলীয় নির্দেশতন্ত্র। তোমাদের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও একটু ছোট করে আমি বলে দিচ্ছি গোলীয় নির্দেশতন্ত্রটা কি ছিল। দেখো গোলীয় নির্দেশতন্ত্র হচ্ছে যে একটা, দেখো গোলীয় কথাটা আছে মানে কি, যে নিশ্চয়ই গোলকের একটা ব্যাপার আছে, তাহলে গোলকের ভেতরে 3টে অক্ষ থাকবে। ঠিক আছে, 3টে অক্ষ থাকবে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, আর একটা কি থাকবে, জেড। ঠিক আছে, মনে করো এখানে একটা বস্তু পি ও থেকে হচ্ছে পি বিন্দু পর্যন্ত গেছে, মনে করো ও থেকে পি বিন্দু পর্যন্ত গেল, এই মাঝখানের কোণটা কত হলো না, এই মাঝখানের কোণটা হয়ে গেল কিন্তু থিটা, কত হয়ে গেল, থিটা। এই দূরত্বটা কত, পি না আর, ওর যদি আমি লম্ব একটা অঙ্কন করি এক্স ওয়াই তলে, তাহলে সেই এক্স ওয়াই তলে সেটা হচ্ছে এক্স এর সঙ্গে কত ডিগ্রি কোণ করছে না, ফাই, তখন পি এর হচ্ছে স্থানাঙ্কটা কিভাবে লেখা হয়, আর থিটা আর হচ্ছে ফাই, কত লেখা হয়, আর থিটা ফাই। তাহলে মোটামুটি ভাবে এখানে আমাদের নির্দেশতন্ত্রের আলোচনা কিন্তু শেষ হয়ে গেল। তাহলে আমাদের নির্দেশতন্ত্রের পরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো গতি। গতি ক প্রকার হতে পারে, গতি কাকে বলে আমরা আগে বলেছি যে সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি স্থান পরিবর্তন করে তখন বলা হবে যে ওই বস্তুটি গতিশীল অবস্থায় রয়েছে। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসছি যে গতি কয় প্রকার হতে পারে। দেখো গতি মূলত তোমরা ক্লাস 9-এর বইতে পড়েছো 5 প্রকার 6 প্রকার, কিন্তু এখানে তুমি মোটামুটি ভাবে 3 প্রকার জানলেই তোমার কাজ চলে যাবে। ঠিক আছে, গতি ক প্রকার এখানে তাহলে আমরা জানবো 3 প্রকার। প্রথম প্রকার কি না, চলন গতি। কি গতি, চলন গতি, যাকে ইংরেজিতে আমরা কি বলি, ট্রান্সলেশন। ঠিক আছে, ট্রান্সলেশন। ঠিক আছে, আচ্ছা বাংলা। আর দ্বিতীয় 2 নম্বর কি, 2 নম্বর গতি হচ্ছে না ঘূর্ণন গতি। কি গতি না ঘূর্ণন গতি, যাকে আমরা ইংরেজিতে কি বলি, রোটেশন। কি বলি, রোটেশন। ঠিক আছে, আর একদম 3 নম্বর গতি হয়ে যাবে তোমার কিন্তু মিশ্র গতি বা মিক্সড হচ্ছে মোশন। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি বলছি, চলন গতি, ঘূর্ণন গতি আর মিশ্র গতি। চলন গতি কাকে বলে না, কোনো একটা বস্তু যখন একটা নির্দিষ্ট দিক বরাবর সরল রেখায় চলতে থাকবে তখন তাকে আমরা বলবো চলন গতি। অর্থাৎ কি, আমি একটা বল তোমার দিকে গড়িয়ে দিলাম, বলটা যদি এদিক ওদিক না বেঁকে সোজা যদি তোমার দিকে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি ধরে নিতে পারো যে বলটার গতি কিন্তু চলন গতি। ঠিক আছে, আচ্ছা তাহলে চলন গতি কাকে বলে তার একটা ছবি কিন্তু আমি স্ক্রিনে লাগিয়ে দেবো, তোমরা দরকার হলে টুকে নিতে পারো। ঠিক আছে, বারবার এই কথাটা বলবো না, যখনই আমি ডেফিনেশন বলবো তখন সামনে একটা ছবি কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নোট ডাউন করে নিতে পারো। দেখো চলন গতি তাহলে কি বললাম, তাহলে কোনো একটা বস্তু যখন সরল রেখায় একটা নির্দিষ্ট দিকে চলবে বা গতিশীল থাকবে তাকে চলন গতি বলা হবে। চলন গতির কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য রয়েছে, মনে করো এখানটা একটা বস্তু ছিল, এরকম একটা আকৃতির বস্তু, মনে করো এ, তার মধ্যে P1 একটা কোণা ছিল, P2 একটা কোণা ছিল, আর P3 একটা কোণা ছিল। ঠিক আছে, P3 একটা কোণা ছিল। কিছু সময় পরে বস্তুটা কোথায় চলে এসছে, এইখানে চলে এসছে। একই রকম আকৃতি হবে, তো হাতে তো আঁকা সম্ভব না, ধরে নাও যে একই রকম আকৃতি আছে। ঠিক আছে, কিছু সময় পরে বস্তুটা কি হলো, এই দিক বরাবর এই স্থানে চলে এলো। সেক্ষেত্রে ওই কণাগুলো একই স্থানে থাকবে, এখানে মনে করো P1, এখানে থাকবে মনে করো P2, আর এখানে থাকবে মনে করো P3। একটা জিনিস যদি খেয়াল করো যে সময়ের সাপেক্ষে বস্তুটা যখন গতিশীল হচ্ছে ওই বস্তুর মধ্যে থাকা কণাগুলোও কিন্তু সমান সমান দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ P1 কণাটা এখান থেকে এই পর্যন্ত গেল,
P2টা এখান থেকে এই পর্যন্ত গেল, P3টা এখান থেকে এই পর্যন্ত গেল। অর্থাৎ আচ্ছা সরি ছবিটা একটু ভুল হয়েছে, একটু উপরের দিকে আঁকতে হতো, এইভাবে, ঠিক আছে, এটা ধরো P3। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা কি হবে না, চলন গতিতে থাকা কোনো বস্তুর মধ্যে থাকা কণাগুলি কিন্তু সমান সময়ের অবকাশে সমান সমান দূরত্ব কিন্তু অতিক্রম করে, প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি, দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে যে কোনো কণার গতিপথ সম্পূর্ণ কিন্তু ভিন্ন বা আলাদা হবে, কেউ কারোর উপরে কিন্তু ওভারল্যাপ করবে না, ঠিক আছে। চলে আসছে ঘূর্ণন গতি বা রোটেশনে। দেখো রোটেশন বা ঘূর্ণন গতি কাকে বলে না, যখন কোনো একটা বস্তু কোনো একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরবে, তখন তাকে আমরা কিন্তু ঘূর্ণন গতি বা রোটেশন বলবো। তাহলে ঘূর্ণন গতি বা রোটেশন কাকে বললাম, কোনো বস্তু যখন কোনো একটি বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে তার চারপাশে বৃত্তাকার পথে ঘুরবে, তখন তাকে বলা হবে ঘূর্ণন গতি। উদাহরণ কি হতে পারে, সাইকেলের চাকা বা গাড়ির চাকা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘোরে, ঠিক আছে। শুধুমাত্র এটা তখনই কাজ করবে যখন হচ্ছে কিনা হচ্ছে সাইকেলটা স্থির অবস্থা দাঁড়িয়ে আছে, অথবা স্ট্যান্ড করা আছে, সেই মুহূর্তে চাকাটা ঘুরছে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু কি হয়ে যাবে না হচ্ছে ঘূর্ণন গতি, ঠিক আছে। ঘূর্ণন গতির দুটো বৈশিষ্ট্য থাকে। ঘূর্ণন গতির প্রথম বৈশিষ্ট্য কি না, ঘূর্ণন গতিতে অক্ষটি বা বিন্দুটি সর্বদা স্থির অবস্থায় থাকে, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর কি না, ঘূর্ণন গতিতে যে বস্তুরা ঘুরবে তার কণাগুলো সমান সময়ের অবকাশে সমান সমান কৌণিক দূরত্ব কিন্তু অতিক্রম করবে। কথাটার অর্থ কি, মনে করো আমার কাছে এই হচ্ছে ও একটা বিন্দু আছে, একে বিন্দু করে কোনো একটা বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই যে বিন্দুটা, ও বিন্দুটা সবসময় কি থাকবে, স্থির অবস্থা থাকবে। প্রথম বৈশিষ্ট্য চলে গেল। মনে করো বস্তুটা এখানটায় ধরো এ অবস্থানে ছিল, টি সময় পরে কোথায় চলে এসছে না বিতে চলে এসছে। তাহলে টি সময়ে এ থেকে বি, এই ধরো মনে করো θ1 কোনটা অতিক্রম করেছে, আবার টি সময়ে কোথায় চলে এসছে সিতে চলে এসছে, তখন কতটা দূরত্ব অতিক্রম করবে না মনে করো θ2 দূরত্ব অতিক্রম করবে। বৈশিষ্ট্যটা কি বলছে না, θ1 এর মান আর θ2 এর মান কি হবে, সমান হবে। অর্থাৎ প্রথম 2 সেকেন্ডে যদি বস্তুরা 60 ডিগ্রি কোণ অতিক্রম করে, পরের 2 সেকেন্ডেও কিন্তু বস্তুরা 60 ডিগ্রি কোণই অতিক্রম করবে। তারপরে দেখো বলছে মিশ্র গতি। দেখো মিশ্র কথার অর্থ কি, যে এখানে একের বেশি কিছু বা দুই বা তার বেশি কোনো জিনিস মিশে আছে। মিশ্র গতি হচ্ছে কিনা যখন কোনো একটা বস্তুর মধ্যে চলন গতি আর ঘূর্ণন গতি একসঙ্গে দেখা যাবে, তখন তাই কিন্তু বলা হবে মিশ্র গতি, ঠিক আছে। তাহলে মিশ্র গতি কাকে বলে না, কোনো বস্তুর মধ্যে যদি চলন গতি এবং ঘূর্ণন গতি একসঙ্গে আমরা দেখতে পাই, তখন সেই গতিটাকে বলা হবে কি না মিশ্র গতি, ঠিক আছে। মিশ্র গতির উদাহরণ কি হতে পারে না, চলমান সাইকেল বা চলমান মোটর সাইকেল বা চলমান গাড়ি, এখানে কি করে দুটো গতি ঘটছে। দেখো যদি একটা মোটর সাইকেল বা সাইকেল চলমান অবস্থায় থাকে, তাহলে তার চাকাগুলো ঘুরছে মানে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চাকাটা একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরছে, অর্থাৎ এক্ষেত্রে ঘূর্ণন গতি কিন্তু হচ্ছে, ঠিক আছে। এবার চলন গতি কি করে হচ্ছে, মনে করো সাইকেলটা চলমান অবস্থায় আছে, তার মানে কি সাইকেলটা বা মোটর সাইকেলটা সামনের দিকে এগিয়ে চলেছে, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে সরলরেখা বরাবর এগোচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে তার চলন গতিও হচ্ছে। অর্থাৎ মিশ্র গতির মধ্যে চলন গতি আর ঘূর্ণন গতির কিন্তু মিশ্রণ দেখা যাবে, ঠিক আছে। তাহলে আজকের মোটামুটি আমাদের ক্লাসে এই পর্যন্ত। আমরা নেক্সট দিন যে এই আমাদের এই একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশনের কিছু জিনিস হচ্ছে আলোচনা করব, যেমন কি এর পরের যে আমাদের ক্লাসটা হবে সেখানে আমরা সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন এই সমস্ত জিনিসপত্র সম্পর্কে কিন্তু ডিটেলস আলোচনা করব। দেখবে যে এই জিনিসগুলোর থেকে ওই জিনিসগুলো তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে, কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস নবম শ্রেণীতে ছিল প্রথমে, হয়তো সেভাবে পড়োনি। আমি কিন্তু সেই ট্রিক্সগুলো শেখাবো। কি ট্রিক্সগুলো শেখাবো না, কি করে তুমি ওর কোনো একটা পার্টিকুলার ছোট্ট জিনিস মনে রেখে ওর হচ্ছে তুমি মাত্রা বের করতে পারো, ওর বিভিন্ন পদ্ধতিতে একক বের করতে পারবে, ঠিক আছে, এবং ওর সংজ্ঞাও তুমি বলতে পারবে, ঠিক আছে। আচ্ছা, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু। আর যদি মনে হয় যে হ্যাঁ নতুন কিছু শিখতে পেরেছি, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। চলো।